মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার বার্তা সেনাবাহিনীর। বিএনপির কাছে ৩ মন্ত্রণালয় সহ অন্তত ২০ আসনে ছাড় চায় এনসিপি। গণমাধ্যমের এমন খবরে খেপেছে দলটি। দাবি প্রত্যাখ্যান করে নাসির উদ্দিন পাটোয়ারির কড়া বার্তা। গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, আওয়ামী লীগ সভাপতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। নির্বাচনে জোট গঠন ইস্যুতে অবস্থান স্পষ্ট করল জামায়াত। এককভাবে ভোট যুদ্ধের বার্তা দিলেন ডাক্তার শফিকুর রহমান। সমমনাদের সঙ্গে হতে পারে আসন সমঝোতা। ৯১ আসনের গণসংহতি আন্দোলনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে লড়বেন জোনায়েদ সাকি। বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা। যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। বুধবার সেনা সদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিন সংবাদ সম্মেলনের শুরুতে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনকে গত ২ দিন আগে একটি দল জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে। এরপর কিছু জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখনই আইনশৃঙ্খলা রক্ষার বিষয় আসে তখনই নজরদারি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করে আসছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গত ১৫ মাস দায়িত্ব পালন করেছি তা একেবারে সহজ ছিল না। বাংলাদেশ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি প্রতিদিন হয় না। তাই আমরাও চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং আমরা সেনানিবাসে ফিরে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ মাস যাবৎ সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। এ সময় কিছু স্বার্থান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো অপপ্রচার চালিয়েছে। এ সময় তিনি স্পষ্টভাবে বলেন, আমি আপনাদের নিশ্চিত করতে চাই সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাপ্রধান ও সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত। যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরও ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং ভ্রাতৃত্ববোধে দৃঢ়। তিনি আরও বলেন, সেনাবাহিনী দেশের জনগণের সেনাবাহিনী। তাই জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব সেনাবাহিনী পালন করে যাবে। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন পেছানোর কথা শোনা যাচ্ছে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সরকারের যে ইচ্ছে এবং গাইডলাইন দেয়া আছে এবং নির্বাচন কমিশন যে পরিপত্র প্রকাশ করবে সেই অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধান দেখা করেছেন। কি বিষয়ে আলোচনা হয়েছে এরই মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। সম্ভাব্য আসন সমঝোতা প্রশ্নে আপাতত বিএনপির দিকে বেশি ঝুঁকছে জাতীয় নাগরিক পার্টি। আসন্ন নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হতে মির্জা ফখরুলদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত রেখেছেন নাহিদ আক্তাররা। উভয় দলের সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির থেকে অন্তত ২০ আসনের সমঝোতা চায় এনসিপি। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় দলটি। এসব প্রস্তাব, দাবি বা আলোচনা সবই অনানুষ্ঠানিকভাবে চলছে। তবে এনসিপি কার সঙ্গে জোটে যাবে, আসন সমঝোতা করবে নাকি এককভাবে মাঠে নামবে সেই হিসেব এখনও খোলা রয়েছে। দলটির গুরুত্বপূর্ণ নেতাদের কেউ কেউ ব্যক্তি পর্যায়ে জামায়াত ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছেন। বিএনপির একটি সূত্র বলছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপি নেতারা নিজেদের ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে ৩ জনকে মন্ত্রী করার কথাও অনানুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন। তবে বিএনপির দিক থেকে এই বিষয়ে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দাবি করা হয়, এনসিপি নীতি নির্ধারণী পর্যায়ে ৪ জন নেতার সঙ্গে এবং এই বিষয়ে ওয়াকেবল বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়,
এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে যে আলোচনা হয়েছে তাতে এনসিপি ঢাকায় 4টি সহ অন্তত 20টি আসন বিএনপির সঙ্গে সমঝোতা চায়। এসব আসনের অনেকগুলোতে বিএনপির প্রার্থী ঘোষণা করলেও অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে। দুই দলের মধ্যে বোঝাপড়া হলে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপি প্রয়োজনে প্রার্থী তুলে নেবে। এনসিপি সংশ্লিষ্ট কোনো সূত্র জানায়, এনসিপির ব্যাপারে জামায়াতেরও আগ্রহ রয়েছে। জামায়াত বিএনপির চেয়েও বেশি ছাড় দিতে চায়, কিন্তু এনসিপি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কারো মত হচ্ছে নতুন এই দলটি ডানপন্থী তকমা গায়ে লাগাতে যাচ্ছে না। তারা নিজেদের মধ্যপন্থী হিসাবে পরিচিত করতে আগ্রহী। নির্বাচনী জোট বা সমঝোতা নিয়ে 5 নভেম্বর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের সংস্কার দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়ে হয়তো বিবেচনা করব, তবে আপাতত এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এদিকে বিএনপির কাছে এনসিপির 20 আসন ও 3 মন্ত্রণালয় চাওয়ার দাবি করা প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দলটির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। তার ভাষায় এখন পর্যন্ত বিএনপিকে এমন কোনো প্রস্তাব দেয়নি এনসিপি। প্রচারিত প্রতিবেদনের সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। এর মধ্যে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। তবে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী কর্মকাণ্ডের কারণে পুরোপুরি কোণঠাসা বাংলাদেশ আওয়ামী লীগ। নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম। এছাড়া গেল বছরের 5 আগস্টের পর থেকেই ভারতে অবস্থান করছেন দলের সভাপতি ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা। সেখান থেকে দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন তিনি। তার নির্দেশেই নির্বাচনের আগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তার দল। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনাকে বাংলাদেশের বিপক্ষে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। বুধবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি 32-এ ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন। ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে, শেখ হাসিনা যা বলছে তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকা নেই। তবে সব ক্ষেত্রে যে দিল্লি সরকারের এই কথাটি সত্য তা সঠিক নয়, বরং ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব নয় তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে, এমনটাই মনে করেন দিল্লিতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ জেএনইউর সাবেক অধ্যাপক বলদাস ঘোষাল। এ বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো মধ্য দিয়ে ভারতই একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। বাংলাদেশে সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটাকে দিল্লি পরিষ্কার ভারত বিদেশি পদক্ষেপ বলে মনে করছে। বাংলাদেশকে পাল্টা চাপে ফেলার চেষ্টাতেই ভারতের নীতি নির্ধারকদের একটি অংশ শেখ হাসিনাকে সুকৌশলে কাজে লাগাচ্ছেন বলে ধারণা তার। এই বিশেষজ্ঞ মনে করেন এতে করে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে। প্রথমত, শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখা হচ্ছে। আর দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বার্তা দেওয়া হচ্ছে যে দেখো, শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশেই আছে। ফলে অন্যভাবে বললে শেখ হাসিনার এই সব সাক্ষাৎকারের মধ্য দিয়ে ভারতের কিছু স্বার্থ চরিতার্থ হচ্ছে, এমনটাও মনে করছেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। কার সাথে নির্বাচনী জোট করবে কোন দল, যেন এ নিয়েই রাজনৈতিক মহলে চলছে নানা সমীকরণ। এবার নির্বাচনী জোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না, তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে সাফ জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। জানান, সবাইকে নিয়েই 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করেই ছাড়বেন। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের আমির। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বিদেশ সফর নিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের আকাশ সমান প্রত্যাশা এ জাতির কাছে।
তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এ জাতির কাছে তাদের পাওয়ার কিছুই নেই, তারা একটু সম্মান চান। প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির পর 91 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে লড়বেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর আগে গত 2 নভেম্বর গণসংহতি আন্দোলনের 55 সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল। জোনায়েদ সাকি বলেন, প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে। নির্বাচনে প্রার্থীদের জামায়াতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি আরো বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল। এর আগে গেল সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় 63টি আসন ফাঁকা রেখেই প্রার্থী ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। এর মধ্যে মিত্রদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনও ফাঁকা রাখা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 3 মাস। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। অন্যদিকে চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অর্থাৎ অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেলের অফিসে কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নমিনেশন চেয়েছেন তিনি। বিএনপির পক্ষ থেকে নমিনেশন পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে গেল সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকায় 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও মিত্রদের জন্য 63টি আসন ফাঁকা রেখেছে দলটি।